Friends, you are watching Big Bhaijan YouTube channel. সোনারপুর রাজ্যের এক কোণে ছিল ছোট্ট সবুজে মোড়া একটি শান্ত গ্রাম ধনেখালি। চারদিকে সবুজ শ্যামল মাঠ, হাওয়ায় দুলতে থাকা ধানের শীষ আর পরিশ্রমী মানুষের হাসি মুখে জমে উঠেছিল পুরো গ্রাম। এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে ফসল ফলানোই ছিল তাদের নিত্যদিনের রুটিন। এই গ্রামেই বাস করতেন এক গরিব কৃষক অরুণ। গরিব হলেও অরুণ ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং স্বপ্নবান মানুষ। তার পরিবারের স্ত্রী পারমিতা এবং একমাত্র ছেলে অমল ছাড়া আর কেউ ছিল না। অরুণের কাছে মাত্র একটি ছোট জমি ছিল। সেই জমিতেই তিনি দিনরাত খেটে ফসল ফলাতেন। চারা রোপণ থেকে শুরু করে শস্য কাটার শেষ দিন পর্যন্ত তিনি যত্নে কোনো কমতি রাখতেন না। ভালো ফসল হলে তা বাজারে বিক্রি করে তিনি কোনো রকমে পরিবারের খরচ চালাতেন। গরিব হলেও অরুণের স্বপ্ন ছিল বিশাল। তিনি চান তার ছেলে অমল একদিন বড় অফিসার হবে, সমাজে সম্মানিত একজন মানুষ হয়ে উঠবে। এজন্য অরুণ নিজের কষ্টকে কোনোদিন পাত্তা দিতেন না। প্রচণ্ড রোদ আর ঝড় বৃষ্টির মধ্যেও তিনি মাঠে কাজ করতেন, যাতে অমলকে ভালো স্কুলে পড়াতে পারেন আর পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন। অমলও ছিল অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছেলে। সে জানত তার বাবার কষ্টের মূল্য, তাই সে দিনরাত পড়াশোনায় মন দিত। তার লক্ষ্য ছিল একদিন বড় হয়ে পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করা এবং বাবার স্বপ্ন পূরণ করা। পারমিতা, ও পারমিতা, খাবার তৈরি হয়েছে? আমাকে তো কাজে যেতে হবে। হ্যাঁ, হয়ে গেছে, এখনই এনে দিচ্ছে। বাবা, আমার ইংরেজির একটা বই দরকার। কত দাম? প্রায় 300 টাকার মতো। 300 টাকা? অরুণের মনে যেন একটা ধাক্কা লাগলো। গত কয়েকদিন ধরে তিনি ভেবেছিলেন নিজের জন্য একটি নতুন জামা কিনবেন, কিন্তু মুহূর্তেই সেই ভাবনা মিলিয়ে গেল। নিজের মনে বললেন, না, জামা পরে আবার কেনা যাবে, কিন্তু অমলের বইটা এখনই দরকার। অমলের পড়াশোনার জন্য এই ত্যাগটুকু আমি না করলে কে করবে? অরুণ মৃদু হেসে অমলকে বলল, ঠিক আছে বাবা, ফেরার পথে দোকান থেকে তোমার বইটা নিয়ে আসবো। এই নাও, খেয়ে নিও। অরুণ কাজে চলে যায়। সারাদিন মাঠে কঠোর পরিশ্রম শেষে অরুণ ক্লান্ত শরীরে সন্ধ্যায় বাড়ি ফিরে হাসি মুখে তার ছেলের হাতে একটি বই তুলে দিল। বাবা, এই নে তোর নতুন বই, এখন ভালোভাবে পড়াশোনা করবি। ঠিক আছে বাবা, আমি এখন ভালোভাবে পড়াশোনা করব। ওই সময় পারমিতা ঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে বলল, আরে, তুমি চলে এসেছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, ততক্ষণে আমি তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু নিয়ে আসো। রাতের খাবারের সময় অরুণ, পারমিতা ও অমল একসাথে বসে খাচ্ছিল। খেতে খেতে পারমিতার চোখ হঠাৎ আটকে গেল অরুণের জামার দিকে। আরে, এটা কি? তুমি আবার ছেঁড়া জামা পরে কেন বসেছো? কত দিন ধরে বলছি নতুন একটা জামা কিনে নাও, মোটেই শুনছো না। আরে পারমিতা, তুমি এত চিন্তা করছো কেন? একবার আমাদের আশা পূর্ণ হলে আমরা যা চাইবো সবই পাবো। তখন আমাদের কোনো কিছুরই অভাব থাকবে না। হ্যাঁ গো, আমাদের আশা যেন সত্যি পূরণ হয়। আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। তারপর পরিবারটি একসাথে রাতের খাবার শেষ করে ঘুমোতে গেল। কই গো, শোনো না, বাড়ির রেশন চাল তো শেষ হয়ে গেছে। আসার পথে দোকান থেকে একটু নিয়ে আসবে তো। ঠিক আছে, মনে হচ্ছে আজও আমার নতুন জামা কেনা গেল না। তবে কিছু ব্যাপার নেই, যখন পরিবার খুশিতে আছে
তখন আমিও খুশি। অরুণ আবার মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সময় গড়িয়ে গেল। অমল স্কুল কলেজ শেষ করে এখন সরকারি চাকরির প্রস্তুতিতে মনোযোগী। দিনরাত পড়াশোনা করে সে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছিল, যেমনটি তার বাবা মার স্বপ্ন দেখেছিল। একদিন বিকেলে অমলের মা এবং বাবা একসঙ্গে উঠোনে বসেছিল। হালকা বাতাস বইছিল আর দুইজনের মুখেই ছিল শান্তির ছাপ। হঠাৎ অমল হাসি মুখে সামনে এগিয়ে এসে বলল, এখন তো তোমাদের ছেলে একজন অফিসার হয়ে গেল মা। বাবা, কি বলছিস তুই? হ্যাঁ গো মা, আমি যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই চাকরিটা আমার হয়ে গেছে। আমাকে অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমাকে হায়দ্রাবাদে যেতে হবে, কারণ পোস্টিং সেখানে। দেখলে পারমিতা, আমি বলেছিলাম না আমার ছেলে নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করবে। আজ প্রমাণ হয়ে গেল। অমলের চাকরির কথা শুনে আনন্দে ভরে উঠেছিল ঘর। কিন্তু হঠাৎই পারমিতা কেঁপে ওঠা গলায় বলল, কিন্তু বাবা, হায়দ্রাবাদ তো অনেক দূরে। থাক বাবা, এত দূরে যেতে হবে না, এখানেই না হলে কিছু করো। মা, যদি তোমরা আমাকে শহরেই যেতে না দাও, তাহলে এত পড়াশোনা করে লাভ কি হলো? সুযোগ যখন পেয়েছি ব্যবহার করতে তো হবে। পারমিতা শুনেই দুঃখে চুপ হয়ে গেল। তার মুখটা মলিন হয়ে গেল। আরে মা বাবা, তোমরা এত চিন্তা কেন করছো? মাত্র কয়েকদিনের কথা। যখন একটু সেটেল হয়ে যাব, তখন এখানকার আশেপাশের কোনো শাখায় ট্রান্সফার নিয়ে নেব। তখন তো তোমাদের কাছেই থাকবো। অমলের যুক্তিসঙ্গত কথায় অরুণ এবং পারমিতা দুজনেই কিছুটা নিশ্চিন্ত হলো। অরুণ গভীর নিঃশ্বাস ফেলে আচ্ছা বলল, ঠিক আছে বাবা, তবে একটু সাবধানে যাইস। হ্যাঁ বাবা, তাহলে আমাকে এখন শহরে বেরোবার প্রস্তুতি নিতে হবে। অমল হায়দ্রাবাদ যাওয়ার সব প্রস্তুতি শেষ করে একদিন বাড়ি থেকে রওনা দিল। নতুন জীবনের পথে পা বাড়ালেও তার হৃদয়ে পরিবারকে রেখে দিয়েছিল। শুরুতে অমল প্রতিদিন বাড়িতে ফোন করত, মা বাবার সাথে কথা বলতো, তাদের সুখ দুঃখের খবর নিত আর নিজেরও সব কিছু জানাতো। ফোনে কথা বললেই যেন অরুণ আর পারমিতার মন ভরে যেত। কিন্তু সময় ধীরে ধীরে বদলাতে লাগলো। অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল অমল। দায়িত্ব, ট্রেনিং, অফিস সূচি সব মিলিয়ে সে এখন আর প্রতিদিন ফোন করত না। কখনো 2 দিন, কখনো 3 দিন। ধীরে ধীরে যোগাযোগের ব্যবধান বাড়তে লাগলো। এদিকে অরুণ আর পারমিতা দিন দিন উদ্বিগ্ন হয়ে উঠল। ছেলের ফোন না পেয়ে তারা অস্থির থাকতো। কেমন আছে, খাচ্ছে কি, কোনো সমস্যা হলো না তো? এমনই অবস্থায় পারমিতা ভরাক্রান্ত গলায় বলল, অনেক দিন হয়ে গেল। অমল এখন তো না আমাদের খোঁজ নেয়, না কথা বলে। আমাদের অমল তাহলে কি বদলে গেল নাকি? অরুণ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, জানি না পারমিতা, আমাদের ছেলে হয়তো শহরে কাজকর্মে খুব চাপে আছে। তারপরেও ছেলের খবর না পেলে মনটা কেমন অস্থির হয়ে যায়। পারমিতা চুপ করে গেল। তার মন ভারী হয়ে উঠল। মায়ের মন তো সবসময় ছেলের জন্য কাঁদে। এভাবে অনেক দিন কেটে গেল। মা বাবা প্রতিদিনই অমলের ফোনের অপেক্ষায় থাকতো, আর এদিকে অমল ব্যস্ততার মধ্যে দিন পার করত। অবশেষে একদিন দীর্ঘ সময় পর অমল নিজের গ্রামে ট্রান্সফার নিয়ে ফিরে এলো। সেদিন বিকেলে অরুণ দেখে অমল গাড়ি থেকে নেমে ঠিক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। অরুণ বিস্ময়ে চিৎকার করে উঠল, আরে বাবা, তুই এসেছিস? দাঁড়া, এক্ষুনি তোর মাকে ডাকি। তোর মা তো খুশিতে পাগল হয়ে যাবে। পারমিতা, ও পারমিতা, দেখো তো কে এসেছে। পারমিতা ভেতর থেকে দৌড়ে আসে। আরে, আমাদের খোকা চলে এসেছে। হঠাৎ তার দৃষ্টি পড়ল গাড়ি থেকে নামতে থাকা একজন মহিলার দিকে। পারমিতা হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করল, বাবা, তোর সাথে ওই মেয়েটাকে? মা, এ তো আমার স্ত্রী সুশীলা। বিস্ময় আর শোক মিশে গিয়ে পারমিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? তোর স্ত্রী? তুই আমাদের না বলেই বিয়ে করে ফেলেছিস? অমলের স্ত্রী বিরক্তির সুরে জবাব দিল,
তা কি হয়েছে? সব কিছুই কি আপনাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে? আমরা তো বড় হয়ে গেছি, নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। বৌমার এমন ব্যবহারে অরুণ আর পারমিতা দুজনেই গভীরভাবে দুঃখ পেল। তাদের মুখ শুকিয়ে গেল, আর বলার মতো কোনো শব্দই তাদের কাছে আর অবশিষ্ট রইল না। অরুণের পরিবার অনেকদিন যাবৎ হাসি খুশির সাথে দিন কাটাচ্ছিল। একদিন পারমিতা স্নেহভরে অমলের স্ত্রী সুশীলাকে বলল, বৌমা, সবসময় বসে থেকো না, চলো আমি তোমায় রান্না শেখাই। সুশীলা বিরক্ত গলায় বলল, রান্না করার কি দরকার? আমারও শেখার ইন্টারেস্ট নেই। এখন তো হোটেল থেকে অর্ডার করলে সব খাবার পাওয়া যায়। এই কথা শুনে পারমিতার মন ভেঙে গেল। ছেলের বউ যেন পরিবারের সাথে একদম মানিয়ে নিতে চাইছিল না। অন্যদিকে অরুণ মাঠে চাষের কাজ করছিল। এমন সময় গ্রামের এক লোক এসে বলল, অরুণ কাকা, আর কত খাটবেন? আপনার তো অনেক বয়স হয়েছে, এখন বিশ্রাম নিন। আপনার ছেলে তো বড় অফিসার হয়েছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, ঠিকই বলেছ, শরীর আর আগের মতো নেই। সেদিন কাজ শেষে বাড়িতে ফিরে অরুণ অমলের ঘরে গিয়ে বলল, বাবা, আমার আর খাটতে ভালো লাগে না, বয়সও হয়েছে, এবার তুই একটু দেখাশোনা কর। অমল রেগে উঠে বলল, কি আমি চাষ করব? আমি একজন অফিসার, অফিসার হয়ে চাষ করলে মানুষ কি বলবে? এখন তো আমরা ফোনে যা অর্ডার করি সব জিনিসই পাই, চাষ করে কি লাভ? এই কথা শুনে অরুণের বুকটা হাহাকার করে উঠল। সে শান্ত গলায় বলল, বৌমা, চাষিরা যদি চাষ না করে তাহলে তুমি অর্ডার করলে খাবার পাবে কিভাবে? কথা কাটাকাটি বাড়তেই অমল রাগে চিৎকার করে বলল, ঠিক আছে, আমি গ্রামে আর থাকবো না, আমি শহরে চলে যাচ্ছি। এই কথা বলেই অমল ও সুশীলা শহরের দিকে রওনা দিল। ছেলের বিদায়ের আঘাতে পারমিতা দিন দিন ভেঙে পড়তে লাগলো। ছেলের জন্য অপেক্ষা করতে করতে সে আস্তে আস্তে শয্যাশায়ী হয়ে পড়ে। শেষমেশ একদিন সে আর উঠতেই পারল না। অমলের শোকে পারমিতা মৃত্যুবরণ করল। এখন অরুণ একা হয়ে গেল। এদিকে শহরে অমল আরাম আয়াসে দিন কাটাতে থাকলো, কিন্তু মা বাবার খবর নেওয়ার প্রয়োজন মনে করল না। একদিন সন্ধ্যায় অমল চুপচাপ বসেছিল। সুশীলা জিজ্ঞেস করল, হ্যাঁ গো, এভাবে চুপ করে বসে আছো কেন? অমল দীর্ঘশ্বাস ফেলে বলল, যে কোম্পানিতে কাজ করতাম তারা দেউলিয়া হয়ে গেছে, আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে। এখন কি করব বুঝতে পারছি না। এই কথার শেষে অমল জিজ্ঞেস করল, যাই হোক, তোমার কাছে যে টাকা রেখেছিলাম সেগুলো আছে তো? কি টাকা? সব তো খরচ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে? তাহলে আমরা এখন কি করব? সুশীলা ভয়ে বলল, চলো গ্রামে ফিরে যাই। অমল আর সুশীলা গ্রামে ফিরে এসে অরুণের সামনে দাঁড়ালো। চারিদিকে অস্বাভাবিক নীরবতা। বাবা, মা কোথায়? তোর মার নেই বাবা, তুই চলে যাওয়ার পরে শোকে বিছানায় পড়ে থেকেই মারা গেল। অমল ভেঙে পড়ল। বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করেছি। বাবা, তুমি আমাকে তোমার মেয়ে মনে করে ক্ষমা করে দাও। অরুণ নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখনই সে ক্ষমার যোগ্য হয়। আমি তোমাদের ক্ষমা করলাম। এইভাবে অমল তার অহংকার ভেঙে অরুণের সাথে মাঠে কাজ শিখতে লাগলো। সুশীলা ঘরের কাজে পারমিতার অভাব পূরণ করার চেষ্টা করলো। ধীরে ধীরে ভাঙা পরিবারটি আবার পূর্ণ হলো।